সো দেরি না করে চলেন আমরা আজকের সেশনটা এনজয় করি। প্রথমত, আপনি যদি একটা কোয়ালিটি লাইফ লিড করতে চান বিদেশে, তারপরে যদি একটা ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেমের সাথে পরিচিত হতে চান এবং একটা বিউটিফুল ল্যান্ডস্কেপে আপনি ভবিষ্যতে থাকতে চান এবং মাল্টিকালচার এক্সপিরিয়েন্স যদি আপনি গ্যাদার করতে চান, তাহলে আজকের সেশনটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লাস ইন্টারেস্টিং হতে পারে। আর এতগুলো সুবিধা যেগুলো বললাম, সেইগুলোর ভিতরেই কম্বিনেশন হচ্ছে ওশেনিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়া। এর মধ্যে যদি কেউ ওশানকে ভয় পেয়ে থাকেন, তাদের জন্য একটা স্ক্যারি প্লেস হতে পারে। এরপরে আপনি অস্ট্রেলিয়াতে স্টাডি করলে কি কি বেনিফিট পেতে পারেন? প্রথমত, ফ্লেক্সিবল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা ফ্লেক্সিবল লাইফ আছে। দ্বিতীয়ত, আইএলটিএস এর স্কোর 6.5 থাকলে আপনি অস্ট্রেলিয়াতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাশাপাশি আপনি জব, এখানে স্টাডির পাশাপাশি আপনি পার্ট টাইম ফুল টাইম জব করতে পারবেন। আপনার ডিপেন্ডেন্ট হিসেবে যদি আপনার ওয়াইফ আসে, তাহলে সে ফুল টাইম জব করতে পারবে। আর ইম্পর্টেন্টলি, অস্ট্রেলিয়ার ডিগ্রি সারা বিশ্বব্যাপী রিকগনাইজড এবং হচ্ছে এনভায়রনমেন্টটা যদি বলেন খুবই সুইটেবল এবং বসবাস করার জন্য খুবই উপযোগী। এখন অস্ট্রেলিয়াতে যদি আপনি স্টাডি করতে আসতে চান, আপনাকে কিছু স্টেপ ফেস করতে হবে। প্রথমত, ইউনিভার্সিটি এবং কোর্স সিলেকশন। অস্ট্রেলিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো ইউনিভার্সিটি সার্চের ওয়েবসাইট। তো প্রথমত, আপনি যদি অস্ট্রেলিয়াতে আসতে চান, আপনাকে ডিটারমাইন হতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন, প্লাস কোন কোর্সে আপনি আসতে চাচ্ছেন। দেন যারা মাস্টার্স এবং পিএইচডিতে আসবে, তাদের অবশ্যই প্রফেসর সিলেকশন করতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি। দ্বিতীয়ত, আপনি প্রফেসর সিলেকশন হয়ে গেলে অ্যাডমিশনের জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনি ফিল আপ করে অ্যাপ্লিকেশন করবেন, দেন স্কলারশিপ, দেন ভিসা। অস্ট্রেলিয়াতে বেসিক্যালি আপনি 3 ধরনের ডিগ্রিতেই আসতে পারবেন, আন্ডার গ্রাজুয়েট, মাস্টার্স বাই রিসার্চ, মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, দুইটাতেই আসতে পারবেন, আর পিএইচডিতে আসতে পারবেন। বেসিক্যালি অস্ট্রেলিয়াতে আহ, তিন ধরনের ভাবে মানুষ আসে। একটা একটা সেলফ ফান্ডিং আসতে পারে, কেউ পার্শিয়াল ফান্ডিং এ আসে। সেলফ ফান্ডিং এবং পার্শিয়াল ফান্ডিংটা বেসিক্যালি আন্ডার গ্রাজুয়েট এবং যারা মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে আসে তাদের জন্য। আর ফুল ফান্ডিং বেসিক্যালি মাস্টার্স বাই রিসার্চ এবং পিএইচডি তে যারা আসে তাদের জন্য সবই ফুল ফান্ডিং থাকে। বলে রাখা ভালো, অস্ট্রেলিয়াতে স্কলারশিপটা খুবই কম্পিটিটিভ প্রসেস। সো আপনার এখন যদি আপনি প্রিপারেশন নেওয়া শুরু করেন, তাহলে আপনার সিট বেল্টটা একটু শক্ত করে বেঁধে নিতে হবে এবং সেইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে অস্ট্রেলিয়ার স্কলারশিপের জন্য। আপনি কিভাবে অস্ট্রেলিয়াতে একটা রাইট ইউনিভার্সিটি চুজ করবেন? বলে রাখা ভালো, অস্ট্রেলিয়াতে ইচ অ্যান্ড এভরি ইউনিভার্সিটি গুড কোয়ালিটির ইউনিভার্সিটি। যদিও অল র্যাঙ্কিং কিছু ইউনিভার্সিটিকে হায়ার র্যাঙ্কিং এ দেখায়, কিছু ইউনিভার্সিটিকে লো র্যাঙ্কিং এ দেখায়। আসলে ইউনিভার্সিটি র্যাঙ্কিং ভ্যারি করে অনেকগুলো ফ্যাক্টরস এর উপরে। তো মাই এক্সপিরিয়েন্স থেকে আসলে বলা ভালো যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা ল্যাবই খুবই সুন্দর। সো ইউনিভার্সিটির র্যাঙ্কিং ডাজেন্ট ম্যাটার। তারপরেও যদি আপনারা ইউনিভার্সিটির হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে আসতে চান, সেক্ষেত্রে আপনারা টাইমস হায়ার এডুকেশন প্লাস কিউএস র্যাঙ্কিং ইউনিভার্সিটি ফলো করতে পারেন। এছাড়াও প্রত্যেকটা ইউনিভার্সিটির লাইব্রেরিতে তাদের র্যাঙ্কিং মেনশন করা থাকে, সেটা থেকেও আপনারা চুজ করতে পারেন। এরপরে আপনারা স্পেসিফিক কিছু কোর্সের র্যাঙ্কিং অনুযায়ী, যেমন কম্পিউটার সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স এর উপরে স্পেসিফিক ইউনিভার্সিটি র্যাঙ্কিং বেস করে আপনারা সেগুলোকে সিলেক্ট করতে পারেন। আর যে ভাইয়েরা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, তারা অনেক সময় সোশ্যাল অ্যাক্টিভিটিস এর উপরে ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন। অ্যান্ড লাস্টলি, ইওর ফ্রেন্ডস, অ্যালুমনি অথবা ফ্যামিলি মেম্বার যদি থাকে, তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনারা ইউনিভার্সিটি চুজ করতে পারেন। তারপর আমি অ্যাট এ গ্লান্স এখানে কিছু ইউনিভার্সিটির আমি এখানে মেনশন করেছি। আপনারা চাইলে এগুলো ইজিলি করতে পারেন, অল র্যাঙ্কিং সহ। এরপরে আসেন আপনি কিভাবে অস্ট্রেলিয়াতে একটা সুইটেবল প্রোগ্রাম চুজ করবেন। আমি শুরুতেই মেনশন করেছি যে টপ ইউনিভার্সিটি লিস্ট খুঁজে ওখান থেকে আপনার স্পেসিফিক ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে আসতে চান সেখানে অ্যাপ্লিকেশন করবেন। আর এখানে বলে রাখা ভালো, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আলাদা আলাদা হয়, সেটা খুবই কেয়ারফুলি আপনি চুজ করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ইনফরমেশন সার্চ করতেছি, মাস্টার্স বা পিএইচডিতে আসতে চাই, বাট
আমরা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য ইনফরমেশন খুঁজতেছি। সেই ব্যাপারটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন। অ্যান্ড সেকেন্ডলি, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল প্রোগ্রামস অবশ্যই এটা একটু কেয়ারফুলি চুজ করবেন। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে সিমিলার ইনফরমেশন একেবারে পাশাপাশি থাকে, তো অনেক সময় দেখা যায় যে আমরা ডোমেস্টিক স্টুডেন্টদের যে ক্রাইটেরিয়া, যে ইনফরমেশনগুলো সেটাই দেখি, কিন্তু ওখানে অপশন থাকে ইন্টারন্যাশনাল প্লাস ডোমেস্টিক স্টুডেন্ট, সেটা একটু খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে সে যে প্রোগ্রামে আপনি আসতে চাচ্ছেন সেই প্রোগ্রামটা ফান্ডেড প্রোগ্রামস কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন। এখন আসেন আমাদের হায়ার স্টাডির ক্ষেত্রে সব থেকে একটা বড় একটা চ্যালেঞ্জ যেটা হয় আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট বা আইএলটিএস স্কোর বা পিটি স্কোর যেটা বলেন। আন্ডার গ্রাজুয়েট স্কোর মানে স্টাডির জন্য বেসিক্যালি 6 থেকে 6.5 আইএলটিএস স্কোর হলে হয়। এখানে বলে রাখা ভালো, যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে প্রোগ্রামে যে 6, আপনি যদি 7 পান তাহলে যে এক্সট্রা ফ্যাসিলিটিস পাবেন সেটা তেমন না। আপনার যদি রিকোয়ারমেন্ট 6 থাকে, আপনি 6 পাইলে আরেকজন 8 পাইছে আইএলসে, সিমিলার ভ্যালু, সিমিলার ক্রাইটেরিয়া আপনি ফিল আপ করতেছেন, যে 8 পেয়েছে তারকে যে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া হবে এরকম কোনো সুযোগ নাই। সো আইএলসি এর স্কোর হচ্ছে একটা চাবির মতো, আপনার তালা খোলার জন্য একটা চাবি দরকার, আপনি 6 পাইছেন, এনাফ। পোস্ট গ্রাজুয়েট স্টাডি, মাস্টার্স বা পিএইচডির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার 6.5 থেকে 7 ভ্যারি করে, নো ব্যান্ড লেস দেন 6। তবে কিছু কিছু ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট হাই থাকে, যেমন যারা নার্সিং এবং লতে আসতে চায় তাদের আইএলসির স্কোর একটু ভ্যারি করে। আর আইএলস এর পাশাপাশি অস্ট্রেলিয়াতে টোফেল এবং পিটি স্কোরও অ্যাকসেপ্ট করে, সো আপনারা সেটা দিয়েও অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যদি কারোর ফরেন ডিগ্রি থাকে সেক্ষেত্রে তারা আইএলসি এর স্কোরটা মানে এক্সামটেড হয়। অনেক সময় দেখা যায় ইভেন চায়না থেকেও যদি কেউ এ করে মাস্টার্স করে বা ব্যাচেলর ডিগ্রি করে, তারা যদি ওখান থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশের সার্টিফিকেট নিতে পারে, এবং আমাদের বাংলাদেশেও অনেক ইউনিভার্সিটি থেকেই প্রোভাইড করে সরাসরি, তো সেটা নিয়েও অনেক সময় আপনি ইংলিশের স্কোরটা এক্সাম করতে পারবেন। এরপরে আসেন অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। প্রথমত আপনাকে একটা প্রফেসর সিলেক্ট করতে হবে। প্রফেসর সিলেক্ট করার পরে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করার একটা মেন রিকোয়ারমেন্ট হচ্ছে প্রফেসর থেকে অফার লেটার বা রিকমেন্ডেশন লেটার। অস্ট্রেলিয়ার 50% ইউনিভার্সিটি, যদি আমার ইউনিভার্সিটির কথাই বলি, আরএমআইটি ইউনিভার্সিটিতে, এখানে বাংলাদেশ থেকে কোনো সুপারভাইজার বা প্রফেসরের আপনার দরকার নাই, রিকমেন্ডেশন লেটারের দরকার নাই। শুধুমাত্র একটা রিকমেন্ডেশন লেটার লাগে অ্যাপ্লিকেশনের জন্য, সেটা হচ্ছে আপনার সুপারভাইজার, পটেনশিয়াল সুপারভাইজার, তার কাছ থেকে একটা সে একটা আপনাকে অফার লেটার, সরি অফার লেটার না, এটা ঠিক, জাস্ট একটা রিকমেন্ডেশন লেটার দিবে বা সাপোর্টিং লেটার, সেটা আপনি অ্যাপ্লিকেশনের সময় আপলোড করবেন। দেন আপনার অবশ্যই প্রিভিয়াস ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটস লাগবে, একটা রিসার্চ প্রপোজাল লাগবে। এটা ভ্যারি করে, যদি কোনো সুপারভাইজারের অনগোয়িং কোনো প্রজেক্ট থাকে সেক্ষেত্রে আপনার আর নতুন করে রিসার্চ প্রপোজালের দরকার নাই। এরপরে আছে অবশ্যই আপনাকে একটা আইএলস এর ভ্যালিড স্কোর থাকতে হবে, অথবা আপনার যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ওটাকে দিতে পারেন। আর আমি যেটা বললাম 50% ইউনিভার্সিটি, কিছু হ্যাঁ, ইউনিভার্সিটি সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটার চাই, ম্যাক্সিমাম 2 জন সুপারভাইজারের কাছ থেকে বা 2 জন রিকমেন্ডারের কাছ থেকে। অ্যান্ড লেটার অফ মোটিভেশন, এটা অবশ্যই আপনাদের লাগবে, এবং পাবলিকেশন লিস্ট। আমি শুনতেছিলাম মামুন ভাইয়ের আলোচনা, তখন এক ভাই অবশ্য প্রশ্ন করেছিল যে আমার কো অথর হিসাবে পাবলিকেশন আছে, ফার্স্ট অথর হিসাবে পাবলিকেশন নাই, সেক্ষেত্রে আমি কি অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা। অস্ট্রেলিয়াতে আপনি অবশ্যই পারবেন। আপনার কো অথরশিপ, ইভেন রিভিউ আর্টিকেল, শর্ট কমিউনিকেশন ডাজেন্ট ম্যাটার, আপনার সায়েন্টিফিক অ্যাবিলিটি আছে পাবলিকেশন করার, এটা যদি আপনি প্রুভ করতে পারেন এনাফ। এবং রিসার্চ এক্সপিরিয়েন্স যদি থাকে, যেমন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ ফেলো, যে এক্সপিরিয়েন্স থাকে সেটা ক্ষেত্রে আপনি যদি অ্যাড করতে পারেন সেটা আপনার অবশ্যই অ্যাপ্লিকেশনে ভ্যালু অ্যাড করবে। লাস্টলি কিছু ইউনিভার্সিটি সিভি চাই, তো কিছু কিছু ইউনিভার্সিটি, নট অল ইউনিভার্সিটি, তো সেক্ষেত্রে একটা ওয়েল স্ট্রাকচার সিভি। এখানে একটু মেনশন করে রাখা ভালো, অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, মিনিমাম রেজাল্ট ক্রাইটেরিয়া আপনার ফার্স্ট ক্লাস 3.0 হলেই এনাফ। আপনি সবগুলো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আপনি যোগ্যতা অর্জন করেছেন। এরপরে হচ্ছে
স্কলারশিপের রাউন্ড সিলেকশনের জন্য যেটা হয়, আপনার যদি অ্যাডমিশন রিকোয়ারমেন্টে সব আপনি ফিল আপ করে ফেলেন, তখন তারা টোটাল অ্যাপ্লিকেশন নাম্বার অফ অ্যাপ্লিকেশনের উপরে তারা একটা র্যাঙ্কিং করে। তারা মনে করেন 100 মার্কের মধ্যে র্যাঙ্কিং করে যে আপনি কোন কোন ক্রাইটেরিয়ায় কত মার্ক পেলেন। সবগুলোর মধ্যে যে 100-র মধ্যে যে বেশি মার্ক পায়, মনে করেন অ্যাপ্লিক্যান্ট আছে 50 জন, স্কলারশিপ দিবে 20 জনকে, তো তারা র্যাঙ্কিং করে 50 জনের মধ্যে প্রথম 20 জন আপনার হচ্ছে স্কলারশিপ পাবে। আর যারা বাকি আছে তাদেরকে মানে কোনো অ্যাডমিশনও দেওয়া হয় না, জাস্ট ওইখান থেকেই রিজেক্ট করে দেওয়া হয়। এরপরে আসেন যারা সেলফ ফান্ডে আসতে চান, আমি বলবো মানে ডক্টরিনা যদিও আমাদের সেলফ ফান্ড থেকে ডিসকারেজ করে, তারপরে আমি বলবো যদি আপনারা কেউ আসতে চান, বলে রাখা ভালো, হিউজ অ্যামাউন্টের কস্ট হয়, যেটা আসলে খুবই চ্যালেঞ্জিং হয় এখানে আসার পরে। তো ব্যাচেলরের জন্য অ্যারাউন্ড 20,000 থেকে $45,000 টিউশন ফি থাকে। মাস্টার্সের জন্য 22,000 থেকে 50,000 পর্যন্ত হতে পারে, প্রোগ্রাম প্লাস ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। অ্যান্ড পিএইচডির ক্ষেত্রে 18,000 থেকে 42,000, এটাও ডিপেন্ড করে প্রোগ্রাম টু ইউনিভার্সিটি। এরপরে আসেন স্কলারশিপ। অস্ট্রেলিয়াতে আসলে বেসিক্যালি 3 ধরনের স্কলারশিপ আছে। একটা হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড, এরপরে 2 নম্বর হচ্ছে আরটিপি, যেটা আমরা রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম বলে থাকি, আর একটা হচ্ছে প্রোভাইডার স্কলারশিপ, মানে ইউনিভার্সিটির স্কলারশিপ অথবা সুপারভাইজারের ফান্ডেড প্রজেক্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল বেস হ্যাঁ, স্কলারশিপ। আমার হ্যাঁ, বাড়িতে দি ভাই, আমার যদি কাইন্ডলি কাজ আপনারা একটু নাই। সবাই মিউট করুন ভাই। তো বেসিক্যালি অস্ট্রেলিয়াতে 3 ধরনের স্কলারশিপ দেওয়া হয়, একটা অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড, একটা আরটিপি, আর একটা হচ্ছে প্রোভাইডার স্কলারশিপ, যেটা বললাম ইউনিভার্সিটির স্কলারশিপ থাকে অথবা স্কুল স্কলারশিপ, প্রফেসরের প্রজেক্ট ফান্ডেড, মানে এগুলো সব প্রোভাইডারের স্কলারশিপের মধ্যে। এবং কিছু অস্ট্রেলিয়াতে ইন্ডাস্ট্রিয়াল বেজ স্কলারশিপ আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন আছে, তো অনেক সময় ইন্ডাস্ট্রির কোলাবোরেটিভ স্কলারশিপ আপনার পিএইচডি বা মাস্টার্স বা রিসার্চের জন্য অফার করে থাকে। আবারও বলে রাখি, অস্ট্রেলিয়াতে অবশ্যই আপনার একজন পটেনশিয়াল সুপারভাইজার ম্যানেজ করতে হবে। আর রিসার্চ প্রপোজাল এটা ভ্যারি করে, যেমন আমি যখন এসেছি আমার রিসার্চ প্রপোজাল লাগে নাই, আমি অনগোয়িং একটা প্রজেক্টে এসেছি। তো আবার এরকম যারা অনেকে আসে, ম্যাক্সিমামই রিসার্চ প্রপোজাল লাগে। এটা দেখা যায় 10% পিপুলের ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল দরকার হয় না। এরপরে আসেন অ্যাকোমোডেশন। ওভারঅল অস্ট্রেলিয়াতে আপনার অন ক্যাম্পাসও প্রত্যেকটা ইউনিভার্সিটির অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস আছে এবং অফ ক্যাম্পাসেও আছে। অন ক্যাম্পাসে যদি কেউ থাকতে চায় তার পার উইক $250 থেকে $300 মতো খরচ হয়, আর অফ ক্যাম্পাসে হচ্ছে $200 থেকে $500 পার উইক। এটা শুধু সিঙ্গেলের পিপুলদের জন্য, বাট ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই আপনার এক্সট্রা পার মান্থ $800 মতো এক্সট্রা খরচ হবে। আর প্রথমত আসলে হয়তো আমাদের মতো মুসলিম কান্ট্রি থেকে আসলে একটু কালচারাল শক হতে পারে। আর মাল্টিকালচার, যেহেতু আমি শুরু থেকেই বলেছি এরা মাল্টিকালচারাল বিলিভ করে, এখানে আসার পরে হয়তো আপনি সেটারও একটা শক নিতে পারেন। আর এখানে আসার পরে আপনার যদি আপনি অ্যাডজাস্ট করতে চান, তাহলে বিভিন্ন ধরনের স্টুডেন্ট ক্লাব আছে, সোসাইটি আছে, সেগুলোর সাথে এঙ্গেজ হওয়া। আর যে বিভিন্ন ধরনের যে প্রোগ্রামগুলো হয়, ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা সোশ্যালাইজিং প্রোগ্রাম, সেগুলোতে অ্যাটেন্ড করা, এটা আপনাকে এখানে অ্যাডজাস্ট করতে সাহায্য করে। এখন এখানে স্টাডি করার পরে আপনার কি হবে? এখানে আপনার স্টাডি করার পরে প্রোগ্রামের উপর বেস করে, যেমন আপনি যদি আন্ডার গ্রেডে আসেন, তাহলে আপনাকে আন্ডার গ্রেড শেষ করার পরে 4 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন, মানে আপনি 4 বছর এখানে থাকতে পারবেন। মাস্টার্স বাই রিসার্চ বা মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক যদি আসেন, তাহলে আপনি 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। এরপরে আসেন যদি পিএইচডিতে আসেন, তাহলে আপনি 4 বছর থেকে 5 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন। আর পোস্ট স্টাডি এখানে 1 বছর বা 2 বছর জব করার পরে আপনি এখানে স্কিল মাইগ্রেশন বা হচ্ছে রেসিডেন্স পারমিট বা পিআর এর জন্য আপনি আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে আপনি যদি রিসার্চ ফিল্ডে থাকতে চান, অবশ্যই আপনার রিসার্চ অপরচুনিটি এবং নেটওয়ার্কিং এর সুযোগ আছে। লাস্টলি আপনি একটা কোয়ালিটি লাইফ লিড করতে পারবেন। আর সর্বশেষ আপনার ডিগ্রি হয়ে যাওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশন, সরি, স্কলারশিপ বা অ্যাডমিশন হওয়ার পরে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের একটা ওয়েবসাইট আছে, হোম অ্যাফেয়ার্স। সবাই অনেকে ইমি অ্যাকাউন্ট নামে চিনে। এটাতে খুবই ইজি, নিউজিল্যান্ডের মতো ভিসা অ্যাপ্লিকেশনের এত জটিলতা নাই।
সরাসরি আপনি ইমি অ্যাকাউন্টে যাবেন, ওখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে আপনার ইনফরমেশন গুলো দিবেন এবং আপনার যাবতীয় যে ডকুমেন্ট গুলো আপনি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার জন্য জমা দিয়েছিলেন সেইগুলোই জাস্ট আপলোড করবেন। আর এরপরে হচ্ছে আপনার ভিসা ফি পে করতে হবে। এখন $1600 মতো ভিসা ফি পে করতে হয়। এরপরে আপনার গুলশানে ভিএফএস গ্লোবালে গিয়ে আপনার বায়োমেট্রিক এবং হচ্ছে মেডিকেল, ওদের নির্দিষ্ট কিছু মেডিকেল সেন্টার আছে, সেখান থেকে আপনার মেডিকেল করলেই আপনি 1 সপ্তাহ থেকে 4 মাসের মধ্যে ভিসা পেয়ে যাবেন। আপনার ফিজিক্যালি হচ্ছে কোথাও ইন্টারভিউ ফেস করা লাগবে না এবং কোনো ইন্ডিয়াতেও যাওয়া লাগবে না, বা ইন্ডিয়াতেও কোনো পাসপোর্ট পাঠানোর জটিলতা নাই। খুব ইজি ভিসা প্রসেসিং। আর যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে জটিলতা ফিল করেন, প্লাস ভিসা অ্যাপ্লিকেশনে জটিলতা ফিল করেন, বাংলাদেশে অনেক এজেন্সি আছে, স্পেশালি আইডিপি আছে, যারা বিনামূল্যে অস্ট্রেলিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্লাস ভিসা প্রসেসিং করে থাকে। তাদেরকে কোনো মানে টাকা দেওয়া লাগে না, ইউনিভার্সিটি থেকেই তাদেরকে পে করে আর কি। তো এই একটা সুবিধা আছে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য। এই এই তো আর কি। আর সর্বশেষ ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। এরপরে যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।